বর্তমানে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় আগামী 5 দিন দেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 3 দিনে তিস্তা সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 12 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে একটানা অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে 43 বছরের রেকর্ড ভেঙেছে। বলা হচ্ছে 1983 সালের পর মঙ্গলবার চট্টগ্রামে 394 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢলে রাস্তা তলিয়ে যাওয়ায় বেহাল অবস্থা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান সহ বেশ কিছু এলাকায়। আর কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে আজ 3 শিক্ষার্থীর মৃত্যু সহ এ পর্যন্ত মোট 11 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে দেশের অন্যান্য সব প্রাকৃতিক দুর্যোগের মতো প্রতি বছর 4% হারে ভূমিধস বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যু। ফায়ার সার্ভিসের তথ্য মতে দেশে প্রতি বছর গড়ে প্রায় পাহাড় ধসে 26 জনের প্রাণহানি ঘটে। এর আগে 2017 সালের 13 জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 5 সেনা সদস্য সহ মারা যায় 120 জন। প্রশ্ন হলো, প্রতি বছর পাহাড় ধস ও মৃত্যুর মিছিল চলতে থাকলেও সমস্যা সমাধানে প্রশাসনের টনক নড়ছে কতটা? কেন এড়ানো যাচ্ছে না পাহাড় ধস ও মৃত্যু? এর দায় কার? এছাড়া পাহাড় ধস রোধে সুপারিশ অনেক বাস্তবায়ন হয়েছে কতটা? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন পানি ও জলবায়ু বিশেষজ্ঞ এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার এবং বিইউপির বিশেষ অধ্যাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, পাহাড় ধস এবং প্রতি বছরই আসলে এই পাহাড় ধসের মতো এই দুর্যোগের মোকাবেলা আমাদেরকে করতে হয়, এটির মুখোমুখি হতে হয়। একটু যদি পেছনের দিকে তাকাই, মানে পাহাড় ধসে গত 2 দশকে যদি আমি দেখি প্রায় 300 জন মানুষ প্রাণ হারিয়েছেন এই পাহাড় ধসে। মানে প্রতি বছরই আমরা যখন একটা ঘটনা ঘটে এরপরে আমরা প্রশাসনকে খানিকটা নড়ে চড়ে বসতে দেখি। পাহাড় থেকে যারা জনগণ আছেন, যারা ওখানে বসবাস করেন, তাদেরকে সরিয়ে দেওয়ার এক ধরনের প্রয়াস চালাতে দেখি। এরপরেও আসলে আমরা এই মৃত্যুহানি দেখছি, প্রাণহানির ঘটনাও ঘটছে। মানে এই যে ব্যবস্থাগুলো আসলে একটি ঘটনা ঘটবার পরে নেওয়া হয়, সেই ব্যবস্থাগুলো কেন সারা বছর থাকে না? ধন্যবাদ। আসলে দেখুন, আমাদের এখানে যে প্রবলেমগুলো বা সমস্যাগুলো যেগুলো আমরা চিহ্নিত করি, পাহাড় ধসের পিছনে যে কারণসমূহগুলো আছে, প্রথমে সেই কারণসমূহগুলোকে আমাদের সম্মিলিতভাবে আমাদের উদ্ঘাটন করা দরকার। আমরা সবাই জানি যে একটা হচ্ছে মানে বনশূন্যতা, এবং বনশূন্যতার পিছনে যে বিষয়টি থাকে অবৈধভাবে বন কাটা এবং নির্বিচারভাবে বন কেটে মানে সে বনশূন্য করে দেওয়া। যখনই বনশূন্য করা হয় তখনই আমরা দেখি যে পাহাড়ের মানে মাটিগুলো মানে খোলা হয়ে যায়। দ্বিতীয়ত আমরা দেখি পাহাড়ের পাদদেশে হাজার হাজার বসতি। তো তৃতীয় হলো মাটি কাটা, পাহাড় থেকে মাটি কেটে নেওয়া। এখন পাহাড় থেকে মাটি কেটে কারা নেয়? স্থানীয় প্রভাবশালী যারা সবচেয়ে বেশি মানে যাদের আধিপত্য বা আছে, যাদের মানে ক্ষমতার মানে অপব্যবহার যাদেরকে চরম পর্যায়ে নিয়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখি যে এখানে আমাদের মানে পাহাড় ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই ধরনের ইন্টিগ্রেটিভ বা সেই ধরনের কোনো রকম মানে কমপ্রিহেন্সিভ কোনো রকম আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। পাহাড় চট্টগ্রামে আমরা দেখতে পাই যে 2007 সালে যখন পাহাড় ধস হয়েছিল তখন 127 জন মারা গিয়েছিল চিটাং হিল ট্রাক্সে। পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা দেখেছি প্রতি বছরই মারা যাচ্ছে, এবং গড়ে আপনি বললেন 26, হ্যাঁ গড়ে মানে পরিসংখ্যানে বলা হয় 13 থেকে 26 জন প্রতি বছর মারা যাচ্ছে। তো এই মৃত্যুটা তো আসলে কাম্য নয় আমাদের। তো লং টার্ম প্ল্যানিং, আমাদের মিডিয়াম টার্ম প্ল্যানিং এবং শর্ট টার্ম প্ল্যানিং অবশ্যই দরকার আছে। চিটাংয়ের যেটা পাহাড় শহরের যে পাহাড় ধস ঘটনাগুলো ঘটছে, এবং প্রতিটা পাহাড় ধসেই আমরা দেখেছি যে পাহাড়ি পাদদেশে যারা মানে বস্তিবাসী যারা তারা অসহায়ভাবে মারা গিয়েছে। তো এটার পিছনে আমরা দেখতে পাই যে প্রশাসন কিন্তু একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা মানে অনেকগুলো মানে পয়েন্ট ছিল, প্রায় 12 থেকে 20 দফার মতো। সেই দফাগুলো কিন্তু শুধুমাত্র কাগজ কলমেই রয়ে গেছে, আজ পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি এবং এটা কোনো আলোর মুখ দেখেনি। আর যদি আমরা জাতীয় পর্যায়ে যদি বলি, আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে এখন সময় এসছে এই পাহাড় ধস মানে কে রোধ করার জন্য। মানে আমরা যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা এবং সাইক্লোনকে যেমন আমরা রোধ করার জন্য আমরা যথেষ্ট সফল হয়েছি, পাহাড় ব্যবস্থাপনার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের সফল হতে হবে। আরেকটা কারণ যেটা আমি বলবো যে আপনার সাথে যুক্ত করি, মানে আপনি যেটা বলছেন যে জাতীয়ভাবে আমরা এখনো পাহাড় ধস রোধে সেইটুকু মানে সচেতন হই নাই। ডিবিসি নিউজে আমরা একটা প্রতিবেদন প্রচার করেছি, সেখানে আমরা দেখেছি সেখানে আসলে যিনি গেছেন পাহাড়ে যারা বসবাস করছেন তাদেরকে উচ্ছেদ করবার জন্য, তিনি বলছিলেন যে গত 2-3 দিন ধরে বারবার মাইকিং করা সত্ত্বেও আসলে সেখানে যারা বসবাস করেন তারা সরছেন না, এবং
একেবারে যেই দিন আসলে পাহাড় ধসটা ঘটলো সেই দিন তিনি বলছিলেন যে আজকে আসলে যা কিছুই হয়ে যাক, যত যে ধরনের ব্যবস্থায় নিতে হোক আজকে আমরা করবোই, মানে এই আজকে আমরা করবো এটা কি একটু আগে করার সুযোগ না ছিল? দেখুন, এই ব্যবস্থাপনাটা কখন আসে? যখন মৌসুমী বৃষ্টিপাতে ব্যাপক নাজুকতা তৈরি হয় তখন কিন্তু হয়। কিন্তু এদেরকে পাহাড়ের পাদদেশে কারা বসাচ্ছে? মানে আমাদের দেশের রাজনৈতিক অর্থনীতি যদি আমরা পলিটিক্যাল ইকোনমিটাকে বিশ্লেষণ করি, তাহলে প্রভাবশালীরাই কিন্তু সবসময় দেখা যাচ্ছে তাদেরকে আশ্রয় দিচ্ছে, এবং তাদেরকে কিন্তু সেখান থেকে উৎখাত করার জন্য প্রশাসনের সেই ধরনের মানে কোনো রকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের অথরিটি মানে যেটাকে আমরা বলি এক্সার্ট করা, সেটা কিন্তু করতে পারছে না। সেটা কিন্তু তার পিছনে কিন্তু মানে আননোন রিজন আছে, আমরা দেখতে পাই। এবং সেই জায়গাটা আমাদের একটা ব্রেক থ্রু নিয়ে আসা দরকার আছে। কাজে সেখানে সেন্ট্রালি বা জাতীয় পর্যায়ে আমি মনে করি যে এটার এক ধরনের ব্রেক থ্রু হওয়ার দরকার আছে, এবং এটা না হলে পরে এটা হবে না। তার মানে একটা জায়গায় গিয়ে আসলে এই কথাটি বলতেই হয় যে প্রভাবশালী যারা আসলে পাহাড় ধ্বংস করছেন কিংবা গাছপালা কাটছেন, তাদের হাতে গিয়ে পাহাড়ে যেই সাধারণ মানুষগুলো বসবাস করছে তারা কি অনেকটা জিম্মি কিনা? নিতাই চন্দ্র দে সরকার, আপনার কাছে আসি। 36টি সুপারিশমালা করা হয়েছিল এই জায়গাটিতে এবং একটিও বাস্তবায়ন হয় নাই এখনো পর্যন্ত। আমি যদি এই প্রসঙ্গে বলি, সুপারিশমালা যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ক্রমে ক্রমে বাস্তবায়নের দিকেই গিয়েছে। যেমন আমরা যদি বলি রিস্ক অ্যাসেসমেন্ট, এটা কিন্তু 2015-16 সালে এটা সম্পন্ন হয়েছে। আমরা যে কোন এলাকাগুলো পাহাড় ধসে অধিক বিপদাপন্ন এবং ঝুঁকিপ্রবণ সেটা আইডেন্টিফাই করা আছে, এবং এটা অনেকটা সায়েন্টিফিক অ্যাসেসমেন্টই করা হয়েছে। তারপর যদি আমরা দেখি এখানে কমিউনিটি বেসড রিস্ক অ্যাসেসমেন্ট, এটা কিন্তু এখনও চলছে, অনগোয়িং এই প্রক্রিয়াগুলো চলছে। দেন আর্লি ওয়ার্নিং, আমরা যদি কোনো দুর্যোগকে ম্যানেজ করতে চাই তাহলে আমাদের প্রথম দরকার হলো তথ্যের। তো সেই তথ্য রেসপন্সের জন্য সবচেয়ে বড় দরকার হলো আর্লি ওয়ার্নিং। তো আমাদের বন্যা, ঘূর্ণিঝড় এই ধরনের দুর্যোগগুলোর আর্লি ওয়ার্নিং কিন্তু এখন অনেক বেশি, আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আমরা দেখি, তাদের অ্যাকুরেসি অনেক হাই। কিন্তু পাহাড় ধসের মতো এই ধরনের দুর্যোগগুলোর কিন্তু আর্লি ওয়ার্নিং বা সতর্ক সংকেত এখনও এই লেভেলে চলে আসেনি, আমরা ওই অ্যাকুরেসিটা দেখতে পাইনি, কিন্তু এটা শুরু হয়েছে। আমরা দেখছি যে যদি আমি একটু যোগ করি, মানে আপনি যেটি বলছেন যে পাহাড় ধসের ওই জায়গাটিতে হয়তো আমরা আর্লি ওয়ার্নিংটা পাই না, কিন্তু পাহাড় কেটে যারা ওখানে বাড়ি বানিয়ে বসবাস করছেন, একেবারে নিম্ন আয়ের মানুষজন, মানে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসার কোন উপায়টা তো আসলে নিশ্চয়ই সরকারের নেওয়া। দেখেন 2011-12 সালে যখন চিটাগংয়ে পাহাড় ধসের ঘটনা ঘটলো, তারপরেই কিন্তু এই নীতিমালাগুলো এসছে, সুপারিশমালাগুলো এসছে। তারপর থেকে কিন্তু চিটাগং সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছিল, তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল। এই যে মতি ঝর্ণা এই এলাকা থেকে, স্যার যদি মনে করতে পারেন, কিন্তু তারা সরিয়ে নিয়ে যাওয়ার পর আবার তারা কিন্তু সেই জায়গাতেই চলে আসে। কাজে এই যে ইনফর্মাল লাইভলিহুডের যে একটা তাগিদ তাদেরকে ওই জায়গায় নিয়ে যায়, বা তারা ওইরকম জায়গাতেই থাকতে পছন্দ করে, কিন্তু তাদেরকে যে দূরে কোথাও সরিয়ে নিয়ে গেলে তারা সেখানে থাকতে চায় না। এটাও কিন্তু রিপোর্টেড, এই জায়গাগুলো এসছে। আর আরেকটি যে অভিযোগটি করছিলেন ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, মানে প্রভাবশালীদের হাতে একরকম জিম্মি হয়ে থাকেন এই নিম্ন আয়ের মানুষজনরা, বা কিংবা যারা আসলে পাহাড় কাটছেন, সেখানকার বনাঞ্চল ধ্বংস করছেন, তাদের বিরুদ্ধে আসলে আমরা সরকারিভাবে কোনো পদক্ষেপ নিতে দেখবো কিনা? এটা জেলা প্রশাসন থেকে কিন্তু সময় সময় এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়, কারণ যেটাই রিপোর্টেড হয়, যেটা নলেজে যায়, সেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে। কিন্তু অনেক এই ধরনের ঘটনা কিন্তু রিপোর্টেড হয়ও না, যেগুলো হয় না সেগুলো আর অ্যাড্রেস করা সম্ভব হয় না জেলা প্রশাসনের পক্ষ থেকে। জি, এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, আমি যদি চট্টগ্রাম এলাকা কিংবা যেগুলো আসলে পাহাড় যুক্ত এলাকা আছে সেই দিকে তাকাই, সেখানে 11টি ওয়ার্ডে বিভিন্ন এমন এলাকা আছে যেগুলো পাহাড় ধসের সর্বোচ্চ ঝুঁকিতে আছে। সেই ওয়ার্ডগুলোতে 4625টি ভবন এবং অবকাঠামো আছে, এবং খুব চিন্তার বিষয় হচ্ছে সেখানে 28টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 15টি স্বাস্থ্য কেন্দ্র আছে। মানে এই ধরনের বড় ঝুঁকির মুখে যদি আসলে এই এলাকাগুলো পড়ে, সেক্ষেত্রে আসলে কত বড় দুর্যোগ হতে যাচ্ছে বাংলাদেশে। তিথি, ধন্যবাদ। আমি সাধারণত নেগেটিভ কথাবার্তা কম বলি, কিন্তু নেগেটিভ কথা দিয়ে শুরু করছি যে 5 বছর পরে যদি এই অনুষ্ঠানে আমি যদি বেঁচে থাকি, আপনি যদি ডাকেন, তাহলে ডাটাগুলো সব বেড়ে যাচ্ছে। অনেক লোক আরও বেশি মারা গেছে, অনেক বেশি লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগটা, এটা বাড়ছে। কেন বাড়ছে? হঠাৎ করে অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি আবহাওয়া অধিদপ্তরকে অভিনন্দন জানাচ্ছি। তারা কিন্তু গত 15 দিন ধরে
এই ফোরকাস্ট দিয়ে যাচ্ছেন। এবং আপনার সামনে কিছু কাগজ আছে দেখতে পাচ্ছি, পড়তে পারছি না যদিও। তারা বলছেন মেঘালয়, আসাম, ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, 300 মিলিমিটার 400 মিলিমিটার পার ডে। তাতে নদীগুলো দিয়ে পানি ঢেয়ে আসছে। কিন্তু এই যে পাহাড় ধসের কাহিনী, এটা কিন্তু স্থানীয় রেইনফল। এখন দু ধরনের ঘটনা ঘটছে। স্যারেরা যেটা বললেন, নিতাই বাবুল যেটা বললেন, মোকাদ্দেম স্যার যেটা বললেন, সেটা হচ্ছে শহরের মধ্যে চিটাগং শহরে একটা পাহাড়, একটা ছোটোখাটো পাহাড়, সেটার কিছু অংশ কেটে সেখানে বাড়িঘর করে মানুষ থাকছে। কাজে যে অংশটুকু আছে, তাই না, এইরকম পাহাড়টা স্লোপ, এইটুকু কেটে এইখানে বসত করলো, তাহলে এইখানটা তো ধসে পড়বে। এটা খুব সহজ গাণিতিক হিসাব। এটা যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে দিলেই সেই হিসাব করে বলতে পারবে। আপনি যতই তাকে ওয়ার্নিং দেন, সে কোথায় যাবে? কাজেই এই ক্ষেত্রে বৃষ্টির পানি যাতে ঠিকমতো নামতে পারে এবং যেখানে স্লোপটা ডেঞ্জারাস অবস্থাতে আছে সেখানে কেউ যেন বসবাস না করে। আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, এখানে যে পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকাতে যারা ওখানকার স্থানীয় আদিবাসী বলেন আর স্থানীয় জনসাধারণ বলেন, তাদের কিন্তু খুব একটা বেশি ক্ষতি হয় না। ক্ষতি হয় যারা প্লেন থেকে খুলনা, যশোর কিংবা ময়মনসিংহ ইত্যাদি জায়গা থেকে পাহাড়ে গেছেন, তারা পাহাড়ের ডাইনামিক্সটা বোঝেন না। কোন পাশে বাড়ি করলে, কিভাবে বাড়িটা করলে ভেঙে পড়বে না। সো ভূমিধস জাতীয়ভাবে একটা সিরিয়াস প্রবলেম হিসাবে চিহ্নিত করতে হবে। তার সাথে এখন যোগ করছি, কেন বললাম যে ভবিষ্যতের তীব্রতা বাড়বে, কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে 4 ধরনের ঘটনা ঘটবে বৃষ্টি সংক্রান্ত। এক, বৃষ্টির সময় বদলে যাবে। আপনার শুনতে খারাপ লাগছে, এই বৃষ্টিটা ভালো যে বৃষ্টি হচ্ছে, কারণ এবছর জুন মাসে স্বাভাবিকের তুলনায় 1/3 বৃষ্টি কম হয়েছে। গত বছর আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি তেমন হয়নি, আর এটা তো আষাঢ় মাস, তা এখন বৃষ্টি হবে না তো কখন হবে? কাজেই বৃষ্টির কাজ বৃষ্টি করছে, আমরা তার জন্য প্রস্তুত হচ্ছি না। তাহলে অল্প সময়ে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি বাড়বে। পাহাড়ি এলাকাতে পাহাড় ধস হতে পারে, কারণ একটা পাহাড়ের যে স্লোপটা আছে, অনেক বেশি বৃষ্টি হলে সফট হয়ে যায়, ওটা ভেঙে পড়ে। শহরগুলোতে আরবান ড্রেনেজ হতে পারে, চট্টগ্রাম বলি কিংবা রাঙামাটি বলি, এগুলোতে পানি নিষ্কাশিত হতে পারছে না। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল, এটা আমরাই বন্ধ করে বাড়িঘর করে এটাকে নষ্ট করেছি। কাজেই টাইমিং বদলাবে, ইন্টেন্সিটি বদলাবে, ডিউরেশন বদলাবে। যেটা হচ্ছে গত 3-4 বছর আমাদের আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি। এখন সামগ্রিকভাবে দেশের অবস্থা দেখলে এই বৃষ্টিটা খুব ভালো, কারণ উত্তরবঙ্গের কৃষকরা ভয় পাচ্ছে আমনের সময় তারা সাফিসিয়েন্ট পানি পাবে কিনা। কিন্তু যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার প্রতি আমার সহানুভূতি আছে। সাফিসিয়েন্ট ওয়ার্নিং দিয়ে, সাফিসিয়েন্ট টেকনোলজিক্যাল অ্যাডভাইস দিয়ে তাদেরকে জায়গায় যাতে সরিয়ে নিতে পারি। নিতাই স্যার বললেন যে এর জন্যে পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আমাদের দেশে সহজে কেউ মানতে চায় না। তাদেরকে যদি বলি ভাই এখান থেকে সরে যান, কিছুতেই যাবে না। মানে সেক্ষেত্রে আসলে প্রশাসনের তরফ থেকে আরো খানিকটা শক্ত পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল কিনা, মানে কিংবা প্রশাসন আসলে সবসময় শুধু মুখেই বলছে, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই অভিযোগটাও আমরা দীর্ঘদিন ধরে শুনছি। মানে এই অভিযোগটা কেন এখন আমরা ঠিকঠাক করতে পারছি না? এবং যে নগরের কথা আপনারা বললেন, মানে বিশেষ করে পাহাড়ি যে অঞ্চলগুলো, সেখানে 30,786 জন মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন, মানে একটা বিশাল বড় সংখ্যা। এবং সেই সংখ্যা যে শিশুদের সংখ্যা, সেটিও কিন্তু একটা ভয়ঙ্কর সংখ্যা। 2,771 জন শিশু আছে সেই এলাকাগুলোতে। মানে এই যে সামনে যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে আমাদের সামনে, সেই জায়গাগুলোকে সামনে রেখে আমরা যদিও প্রাকৃতিক দুর্যোগগুলো থামাতে না পারি, এই সংখ্যাটাকে আসলে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো কি না, এই প্রশ্নটির উত্তর নিব। একটি বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর আইনুন নিশাত, যেই জায়গাটিতে আমরা ছিলাম, মানে যেই পাহাড় ধসের যে আশঙ্কা আমরা করছি, যদি আসলে এটিকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, সেক্ষেত্রে যে সংখ্যা আছে, সেই সংখ্যা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং। মানে এরপরেও আসলে আমরা কেন মানে সময় থাকতেই ব্যবস্থাগুলো নিতে পারি না? ধন্যবাদ আমাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
আমরা একটা শব্দ এখন সব জায়গায় ব্যবহার করি, সেটা হচ্ছে LLA, লোকালি লেড অ্যাডাপ্টেশন। জলবায়ু পরিবর্তন হবে, তার বিরূপ প্রতিক্রিয়াগুলো আমরা ফিল করব। এ ব্যাপারে জাতীয় পরিকল্পনা আছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, এবং সেখানে আমরা বলছি যতদূর সম্ভব স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে অধিদপ্তরকে অভিনন্দন জানাচ্ছি, তারা কমিউনিটি বেসড ভালনারেবিলিটি ম্যাপিং করছেন। তাহলে কমিউনিটি বলছে যে এই জায়গাটা ভালনারেবল, এটার স্লোপটা যথেষ্ট না। আর আবহাওয়া দপ্তর বলছে এত হেভি রেইনফল হচ্ছে যাতে ল্যান্ডস্লাইড হতে পারে। তাহলে আক্রান্ত হতে পারে এমন স্থানের, এমন জায়গার লোকদেরকে যদি সরিয়ে নেওয়ার কথা হয়, তাহলে কে করবে? এটা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কিংবা ইউনিয়ন পরিষদের সদস্য, ওয়ার্ড কমিশনার, এটা তাদের দায়িত্ব হওয়া উচিত। আমি মনে করি না এটা ডেপুটি কমিশনার কিংবা ইউএনও কিংবা ঢাকাতে ডিজি সাহেব, এটা তাদের কাজ। কাজেই আমরা যত বেশি স্থানীয় লোকজনকে সংযুক্ত করতে পারবো এবং তার সাথে বৃষ্টির পূর্বাভাসটাকে যোগ করতে পারবো, ততই বোধহয় নিরাপত্তা অর্জন করতে পারবো। জি, যখনই আসলে আমরা নিরাপত্তা জায়গাটিতে আলোচনা করি, ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, এই যে সুপারিশের কথা বলছিলাম, মানে অনেক সুপারিশ আমরা প্রায় দেখি, বলতে শুনি, নানান সময় নানান কারণ চিহ্নিত করা হয়। প্রশাসনকে খানিকটা সময় আমরা নড়েচড়ে বসতে দেখি, এরপরে হয়তো সবাই কেন জানি না সবকিছু ভুলে যায়। বেশিরভাগ মানে সুপারিশগুলোই কাগজে কলমে বাস্তবায়ন থেকে অনেকটা দূরে রয়ে যায়, কেন সেটি? না, এটা আমি একটু আগেই বলেছিলাম যে দেখুন, আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। কিন্তু আমাদের স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার্স যেটা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি আছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, ডেল্টা প্ল্যান আছে, এবং আমাদের অ্যাক্টস, পলিসি এবং অর্ডিন্যান্স এবং রুলস অ্যান্ড রেগুলেশনের ফ্যান্টাস্টিক, কিন্তু কাগজ কলম থেকে শুরু করে সব কিছুতে অসাধারণ। মানে আমি দুর্যোগের ছাত্র হিসেবে বলছি, দুর্যোগ শিক্ষক হিসেবে বলছি, পাশে বসে আছেন অধিদপ্তরের পরিচালক বসে আছেন, স্যার বসে আছেন। কিন্তু যে জায়গাটা আমাদের ন্যাশনাল লেভেলে দেখুন, যে এসওডিতে যেটা বলা আছে, জাতীয় পর্যায়ে 3টা হাই পাওয়ার কমিটি এবং ওয়ার্ড লেভেল পর্যন্ত, আপনার রাজশাহী ডিভিশনাল থেকে শুরু করে একেবারে আপনার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে। কিন্তু মুশকিল হলো যে ইভেন এরপরে আপনার মানে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ভলান্টিয়ার আছে। বাংলাদেশের সব কিছু মিলিয়ে কয়েক লক্ষ ভলান্টিয়ার কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে আমাদের, যে সমন্বয়ের ক্ষেত্রে আমাদের ইনসিডেন্ট কমান্ড সিস্টেম আছে, কিন্তু মানে সেখানে সেনাবাহিনী থেকে শুরু করে, আর্ম ফোর্স ডিভিশন যেটাকে আমরা বলছি, আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে শুরু করে, ফায়ার সার্ভিস থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে সমস্ত মিনিস্ট্রি থেকে শুরু করে, অধিদপ্তর থেকে শুরু করে সবাইকে আমরা, লোকাল প্রশাসনকে আমরা সম্পৃক্ত করার যে জায়গাগুলো আছে। তবে এটা আমরা বলবো যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, বন্যা এবং সাইক্লোনের ক্ষেত্রে যতটা আমরা সফলতা পেয়েছি, আমাদের সেই সফলতার রোল মডেলটাকে কিন্তু অন্য জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। একটা হলো যে আমাদের যেমন নগর দুর্যোগ ব্যবস্থাপনার যে নাজুকতা যেটা আছে, বিশেষ করে আমাদের যে মানে আর্থকোয়েক আছে, এবং যেটা এই যে চট্টগ্রাম শহর ডুবে গিয়েছে, কোমর পানি, মানে সেখানে একটা বিল্ডিংয়ের নিচতলা 10 ফিট 12 ফিট পর্যন্ত পানির নিচে চলে গিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মতো শহর ডুবে গেছে, ময়মনসিংহে ডুবে গেছে। এবং আপনারা দেখেছেন যে ফ্লাডে 2022-23 সালে মানে সুনামগঞ্জের 100% ডুবে গেছিলো, এবং সিলেটের 90% ডুবে গিয়েছিলো, এবং সিলেট ওসমানী মানে মেডিকেল কলেজের আমরা দেখেছি নিচতলা ডুবে গিয়েছিলো, এবং আমাদের ইলেকট্রিক সাব স্টেশন পর্যন্ত ডুবে গিয়েছিল, এবং 43 দিন পানি নিচে ছিল। তা এখন মেঘালয়ে মানে রেকর্ড পরিমাণ 1200 মানে 150 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। এবং সেই পানিগুলো যখন আসার সময় দেখুন যে এখানে নাজুকতা কোথায় হচ্ছে, যে আমাদের পানিগুলো যখন প্রবাহিত হবে, সেখানে কিন্তু অপরিকল্পিতভাবে আমরা বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি করেছি। এবং এখানে মানে একটা মানে মন্ত্রণালয়, অধিদপ্তরে এক এক ধরনের মানে কাজ করে, এবং তাদের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব আছে। এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু একই রকম অবস্থা আমরা দেখি, যে আমাদের যে বলা হচ্ছে যে আমাদের যদি 7.5 মাত্রা স্কেলে যদি এখানে ভূমিকম্প হয়, তাহলে এখানে 1950 দশকের যে ভবনগুলো আছে, 1960-এর দশক, 70-এর দশক, 80-এর দশক থেকে 2020 সাল পর্যন্ত যেগুলো আছে, এগুলো কোনো আর্থকুয়েক প্রুফ মানে না। যদিও আমাদের বিল্ডিং কোড এসছে 1990 থেকে 2010 আপডেট করা হয়েছে, কিন্তু এগুলো কোনো এনফোর্সমেন্ট নাই। রাজুক যে নকশাটা তৈরি করছে, সে রাজুকের নকশার মধ্যে কিন্তু আর্থকুয়েক প্রুফ মানে কম্পোনেন্টটাকে ম্যান্ডেটরি করা হয়নি,
এবং তার কোনো রকম মানে পুরো অ্যাপ্রুভাল নেই। সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, পুরো সিস্টেমে কোথাও না কোথাও এক ধরনের সমস্যা রয়ে গেছে। কাজে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমাদের যেটা দরকার যে আমাদের এইগুলোকে মূল্যায়ন করে এগুলোকে চিহ্নিত করার জন্য টাস্ক ফোর্স অনেক থাকে, কিন্তু আমাদের ইন্টিগ্রেটিভ ওয়েতে আমাদের মানে প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রফেশনাল যারা আছেন এবং একই সঙ্গে আমাদের যারা পলিটিক্যাল লিডার আছেন সম্মিলিতভাবে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। এবং এটা এই সবাই মিলে যদি আমরা কাজ না করি, আর একই সঙ্গে কমিউনিটি যেটা এখান থেকে চলে এসছে যে স্থানীয় জনগণ কিন্তু তারা কিন্তু লিভিং উইথ ডিজাস্টার, তারা কিন্তু ইন্ডিজিনাস নলেজ আছে। এখন এই ইন্ডিজিনাস নলেজ এবং তার সাথে সায়েন্টিফিক নলেজ এই দুটোকে কিন্তু ইন্টিগ্রেট করা। জি, আবার এই ধরনের ঘটনা ঘটলে আমরা অনেক সময় সরকারি তদন্ত কমিটিও গঠন করতে দেখি। তদন্ত কমিটি আসলে যা কিছু সুপারিশ করে কিংবা যে রিপোর্টটি জমা দেয় সেটির আসলে কতখানি বাস্তবায়ন হয়? নিতাই চন্দ্র দে সরকার, আমরা আসলে সেখানকার যারা সাধারণ জনগণ আছে তাদের মুখে একটা প্রশ্ন বারবার বলতে শুনি, তারা প্রায় বলেন যে পাহাড় ধসে যে মৃত্যুগুলো হচ্ছে সেটি নিয়ে প্রশাসনের কারো মধ্যে কোনো অনুশোচনা হয় না কেন? আমি যদি বলি এই প্রসঙ্গে অনুশোচনা হয় না, এই জায়গাটা এমনভাবে না দেখে আমরা এটা দেখতে পারি যে আসলে সরকার কি করছে। আমরা যদি সেই জায়গায় দেখি যে এবারও যে আমরা রিসেন্ট যেটা দেখলাম, ইতিমধ্যেও কিন্তু যেটা প্রভিশনিং আছে মানবিক সহায়তাটা, এটা কিন্তু সরকার দিয়ে থাকে। যারা মারা গিয়েছেন তাদের দাফন কাফনের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়েছে, যারা আহত হয়েছেন তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকার কিন্তু বরাদ্দও দিয়ে দিয়েছে, যেমন এই কয়টা জেলায়, 5টা জেলায় কক্সবাজার, চিটাগং এবং হিল 3টা ডিস্ট্রিক্টে 200 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এটা আজকেই গিয়েছে এবং 10 লক্ষ করে টাকা জেলা প্রশাসনের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। আগে থেকে মজুদ রয়েছে শুকনা খাবার, সেগুলো বিতরণ করা হয়েছে। আগে থেকে মজুদ ছিল, নগদ টাকাও ছিল, তো সেগুলো থেকে কিন্তু বিতরণ কার্যক্রম চলছে। সরকার কিন্তু এই জায়গাগুলোতে খুবই প্রোঅ্যাক্টিভলি কাজ করছে। যেটা আগে যেমন একটা ছিল যে ঘটনা হয়ে গেলে দেন রিঅ্যাক্টিভ, যে তারপরে চাহিদা আসতো, চাহিদা দেওয়ার পরে তারপরে বরাদ্দগুলো যেত, কিন্তু এগুলো এখন এই পর্যায়ে নেই। এখন কিন্তু ইন অ্যাডভান্স আগে থেকে এই বরাদ্দগুলো দেওয়া হয়। আজকে 64 জেলাতেই বরাদ্দ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অলরেডি বরাদ্দ চলে গেছে প্রতিটা জেলায়, 64 জেলাতেই গিয়েছে। এই 5টা জেলাতে অতিরিক্ত বরাদ্দ গিয়েছে, আমরা সেই জায়গাতে দেখি যে আবার আমি যদি একটু মানে আপনি সব ভালো কথা বলছেন, আমরা সেই প্রত্যাশা তো ভালোভাবে রাখতে চাই, সেই প্রত্যাশাই আসলে আমাদের সবসময় থাকে। কিন্তু চট্টগ্রাম নগরীর পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের তালিকা গত 3 বছর ধরে হালনাগাদ করা হয় নাই। এটা স্থানীয় প্রশাসনের কাজ, এটা স্থানীয় প্রশাসন করে থাকে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো কমিউনিটি বেসড অ্যাপ্রোচ। হালনাগাদ হয় না, এটা হয়তো সামগ্রিকভাবে আপনি দেখছেন না, কিন্তু যেখানে অধিক ঝুঁকিপ্রবণ এলাকা, এখানে সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে, ইউএন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। যেমন আমার জানা মতে প্রায় 4টা অর্গানাইজেশন কাজ করছে এই মুহূর্তে পাহাড় ধস মোকাবেলায়। তার একটা হলো FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, UNDP, কারিতাস বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন। আমরা সেখানে সমন্বয়ের কথাটা বলা হয়েছে, এখন কিন্তু অনেক সমন্বিতভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সরকারি এবং UN এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমেই কাজ করছে। আমরা আবহাওয়া অধিদপ্তরকে নিয়ে এই আর্লি ওয়ার্নিং কিন্তু ডে বাই ডে এটা কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। এখনও আমরা পরীক্ষামূলকভাবে আমরা এই আর্লি ওয়ার্নিংটা দিচ্ছি, যেটা কিন্তু এই সময়েও দেওয়া হয়েছে। এবং বেসড অন দ্যাট স্থানীয় প্রশাসন কিন্তু অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটাও তারা করছে, এই মেসেজ কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এখন জনগণ যারা বিপদাপন্ন, তারা যদি তাদের ভালনারেবিলিটিটা তারা যদি না বোঝে, তারা যদি অ্যাক্ট না করে, যত ভালো ব্যবস্থায় নেওয়া হোক না কেন এগুলো কাজে আসবে না। তো কাজে ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। এখানে শুধু সরকার না, সরকারের পাশাপাশি মিডিয়ারও একটা বড় ভূমিকা রয়েছে আমরা যদি বলি। কারণ আমরা আর্লি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কমিউনিটি বেসড আর্লি ওয়ার্নিং তৈরি করছি ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে, আর কোনো হ্যাজার্ডের ক্ষেত্রে কিন্তু কমিউনিটি বেসড আর্লি ওয়ার্নিং ওইভাবে গড়ে ওঠেনি। এখন লোকালি পিপল তারাই কিন্তু রেইনফল পরিমাপ মানে বৃষ্টিপাত পরিমাপ করছে এবং থ্রেশহোল্ডও নির্ধারণ করে দেওয়া হয়েছে থ্রু রিসার্চ। দেন তারা এটা যখন হয় তারা কিন্তু নিজেরাই এটা করছে। যেমন কক্সবাজারে, উখিয়াতে এটা চলছে,
জি, তার মানে আসলে সরকার কিংবা আমাদের যে স্থানীয় প্রশাসন আছে তারা যত বেশি পদক্ষেপ নিক না কেন, যারা সেখানে বসবাস করছেন সাধারণ জনগণ তাদের সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে পাহাড় দখল কিংবা কাটা ঠেকাতে চলতি বছর মে মাস পর্যন্ত 49টি অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু ওই যে যেই সমন্বয়ের অভিযোগটা বারবার আসে আর কি, পরিবেশ অধিদপ্তর ঠিকই তারা অভিযান চালায় কিন্তু তাদের এই উচ্ছেদের এখতিয়ার নেই, সেই কারণে আবার বিষয়টিতে জেলা প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। এই যে সমন্বয়ের অভাব, এই অভাবটা থেকে আসলে আমরা কবে বেরিয়ে আসবো, এই আলোচনায় ফিরবো। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, যেই যে আলোচনায় আমরা ছিলাম, পরিবেশ অধিদপ্তর নানান সময় অভিযান চালায় কিন্তু উচ্ছেদের এখতিয়ার না থাকায় তাদের আবার তাকিয়ে থাকতে হয় জেলা প্রশাসনের দিকে। মানে এইভাবে আসলে পাহাড় রক্ষা করাটা কি সম্ভব কিনা, মানে একে অপরের উপর দায় চাপিয়ে? না, এটা কখনো সম্ভব না। আসলে এটার জন্য যে জিনিসটা আমাদের দরকার সবচেয়ে বেশি, সেটি হলো যে আমাদের মানে পরিকল্পনাটাকে বাস্তবায়ন। আমরা অনেক পরিকল্পনা নেই, 32টা মানে এরিয়াতে আমরা পাহাড়কে সংরক্ষণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, অনেক সময় টাস্ক ফোর্স করেছি আমরা, এবং স্থানীয় জনগণকে আমরা সচেতন করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করেছি, মোটিভেশনাল ড্রাইভ দিয়েছি, কিন্তু কোনোটাতেই কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু আনফর্চুনেটলি। একটা হলো যে মানুষের জীবন জীবিকার ব্যাপারগুলো থাকে, আরেকটা হলো যে মানে যে কোনো জমিকে যখন আপনি মানে সুলভে পেয়ে যাচ্ছেন তখন সেখানে মানুষ মানে বাস্তুহারা যারা, তারা সেখানে আশ্রয় নেওয়ার জন্য ডেসপাইট থাকে, এটা কিন্তু সত্য কথা। আর এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে আমাদের যারা বিভিন্ন ধরনের জলবায়ুজনিত কারণে যে মানে মানুষ বাস্তুহারা হয়ে বিভিন্ন শহরগুলোতে আশ্রয় নিচ্ছে, তাদের সংখ্যা কিন্তু কম না। আর অন্যদিকে দারিদ্র্যসীমার নিচে যারা বসবাস করে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় ইনফর্মাল সেটেলমেন্ট আছে। কাজেই আমাদের কিন্তু এই পভার্টি সিচুয়েশনটা একটা মেজর একটা দিক, কিন্তু এটাও কিন্তু একটা ডাইমেনশন। আশ্রয় নেওয়ার কথা বললেন, আমি একটু উখিয়ে যেতে চাই। ওখানকার আশ্রয় শিবিরগুলোতে যে অবস্থা, সেখানে কেটে ফেলা পাহাড়ের পাদদেশে বেড়ার ঘর বানাচ্ছেন সেখানকার যারা আশ্রয় নিয়েছেন, তারা ধসের আতঙ্ক নিয়ে সেখানে থাকছেন। মানে ওই যে ওই একেবারে কেটে ফেলা পাহাড়ের পাদদেশে কি করে বাড়িগুলো বানানো হয়? মানে দেখুন যে উখিয়াতে দুটো জিনিস দেখুন, একটা হলো যে স্থানীয় জনগণ, হোস্ট কমিউনিটি, আর একটা হচ্ছে রোহিঙ্গা কমিউনিটি। এবং সেখানে কিন্তু দেখুন যে আপনার ইউএনএইচসিআর থেকে শুরু করে, যেটা নেতাবাবু বললেন যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু সেই কাজ করছে যারা, তারা সবার প্রশাসনের নাকের ডগাতেই কিন্তু তারা কিন্তু এইগুলো এই মেকশিট বাড়িগুলো তৈরি করছে। আপনি দেখুন যে একটা শিশুগুলো মারা গেল, একটা মাদ্রাসা দেখুন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা সেখানে একটা পাহাড় ধসে পড়লো শিক্ষা প্রতিষ্ঠান, বাট পাহাড় মানে এমন স্লোপে মানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, তো এটা কিভাবে মানে আপনি অ্যালাউ করলেন? একইভাবে আমি নিজে গিয়েছি, ওখানে কাজ করেছি, আমি দেখেছি যে বিভিন্ন ধরনের মানে ক্লাব থেকে শুরু করে, বিভিন্ন সংঘ থেকে শুরু করে, বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন অফিস থেকে শুরু করে সবই কিন্তু স্লোপের উপরেই। কাজেই শুধুমাত্র মানুষ বসবাসের জন্য যে করছে তা নয়, সেখানে দোকানপাট থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেখানে কিন্তু গড়ে উঠেছে একইভাবে। কাজে এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু একটা ইন্টারভেনশন অবশ্যই দরকার আছে। এই যে দায়ের কথা আপনি বলছেন, মানে খুব প্রশাসনের নাকের ডগায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এই দায় কি আসলে প্রশাসন এড়িয়ে যেতে পারে? সেই সুযোগ কি আছে? না, এই দায়বদ্ধতা থেকে আমরা কেউ এড়াতে পারি না। আমরা মানে প্রফেশনাল গোষ্ঠী যারা আছি, আমরা যারা গবেষক আছি, আমরা যারা প্রশাসন, স্থানীয় প্রশাসনে আছি, আমরা যারা কেন্দ্রীয়ভাবে যারা পলিসি প্রণয়নের ক্ষেত্রে আসি, বা আমরা ন্যাশনাল লেভেলে যারা আছি, এবং স্থানীয় যে লিডারশিপ যারা আছে, সবাইকে কিন্তু মানে এই দায় নিতে হবে, এবং এই সবাইকে মিলিয়েই কিন্তু এই জায়গাটা কিন্তু একটা মানে ব্রেক থ্রু নিয়ে আসার দরকার আছে বলে আমি মনে করি। এবং সেই জায়গাটা আমাদের একটা অবশ্যই ইফেক্টিভ সেন্ট্রাল কোঅর্ডিনেশন, লোকাল কোঅর্ডিনেশন এবং ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশনের একটা মেকানিজম তৈরি করে সেটাকে ইনফোর্স করা এবং বাস্তবায়ন করার মাধ্যমে সেটাকে মানে একেবারেই বলা যেতে পারে যে ইনফোর্স করা। সেই দৃশ্যমান জায়গাটিতে আমরা যেতে ঠিক কতখানি দূরে এখন দাঁড়িয়ে আছে? নিতাই চন্দ্র দে সরকার 7 জুলাই ত্রাণমন্ত্রী বলেছেন যে আমাদের সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। দুর্যোগের কথা, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের আসলে কথা আমরা কেউই বলতে পারি না, সেই সম্ভাবনা বলার সুযোগ নেই খুব একটা। কিন্তু যে এখন আসলে আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে যেই ধরনের সতর্কতামূলক বার্তাগুলো আমরা পাই, সেই বার্তাগুলো অনুযায়ী আসলে সত্যিকার অর্থে আমাদের সামগ্রিক প্রস্তুতি আছে কিনা? সতর্ক বার্তা নিয়ে আমরা যে বার্তাগুলো পাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের প্রস্তুতির কথা আমি আগেও একটু বলেছি, আবারও যদি আমি বলি যে দেখেন, প্রতি বছরই কিন্তু মৌসুমে, যেমন মনসুন আসার আগেই একটা বরাদ্দ চলে যায়, যেটা জেলা প্রশাসনগুলোকে কিন্তু এই রিসোর্সটা দিয়ে দেওয়া হয়।
যেমন আজকে প্রতিটা জেলায় 64 জেলায় 5 লক্ষ টাকা করে কিন্তু বরাদ্দ গিয়েছে এবং 100 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। আবার আবার এই ত্রাণের যে এটা- বরাদ্দগুলো সেগুলো নিয়েও তো অনেক সমালোচনা আছে, এগুলো আসলে কোথায় যায়, কাদের কাছে যায়? সমালোচনার জায়গাটা যদি আমরা পাশ কাটিয়েই বলি, সেটা হলো যে সমালোচনা হবেই, কারণ আপনি দেখবেন যে যে ত্রাণ পেয়েছে আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরেই কিন্তু সে আবার ত্রাণের জন্য হাত বাড়াচ্ছে এবং সে বলবে যে আমি ত্রাণ পাইনি। কাজেই এই সমালোচনাটা আপনি কিভাবে দেখবেন? কাজে সমালোচনা হতেই পারে, যেখানে এরকম জায়গাগুলো রয়েছে সেটা সমালোচনা আমি মনে করি যে থাকবে, কিন্তু সে সমালোচনা পাশ কাটিয়েও আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে কাজ করছি। আমরা যেটা করছি যে এখন কিন্তু আর আগে দুর্যোগ ঘটে গেলে পরে আর ত্রাণ দেওয়া হচ্ছে না, এখন কিন্তু আগে থেকে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন যে জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত কিন্তু মজুদ থাকছে, এই মজুদটা নিশ্চিত করা হচ্ছে। আগে চাহিদা দিতে হতো জেলা থেকে, এখন প্রোঅ্যাক্টিভলি মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে কিন্তু খোঁজ নেওয়া হয় যে যখনই এই ধরনের ইনসিডেন্ট হয় যে জেলায় কি আছে, বরাদ্দ আছে যেটা দেওয়া হয়েছে, যে এবার বরাদ্দ গেছে, আবার কাল পরশুর মধ্যেও কিন্তু আরেকটা বরাদ্দ যাবে, যেটা প্রক্রিয়াধীন হচ্ছে। যেমন সিআইসি, ডেউটিন এবং তার সাথে টাকা, যদি ঘর বাড়ি ভেঙে যায় তাহলে সেগুলোকে আবার রিপেয়ার করা, এবং শুকনা খাবার, গু খাদ্য এবং শিশু খাদ্য, এই ধরনের বরাদ্দগুলো কিন্তু এখন, যেটা আগে ছিল না, গত কয়েক বছর যাবত কিন্তু এটা হচ্ছে। কাজে গ্র্যাজুয়ালি কিন্তু ইমপ্রুভমেন্টটাও হচ্ছে। এই ত্রাণের জায়গাটিতে যেহেতু একটা ইমপ্রুভমেন্টের কথা আপনি বলেছেন, জবাবদিহিতার জায়গাটিতে আসলে আমরা কতখানি শক্তিশালী হতে পেরেছি? জবাবদিহিতা তো রয়েছেই, কারণ এটা তো মনিটরিং হয়। যখনই এই বরাদ্দগুলো যাচ্ছে জেলা প্রশাসন থেকে কিন্তু একটা রিপোর্ট ব্যাকও হয় যে কতটা বরাদ্দ, কতটা মাঠে সেটা বিতরণ করা হয়েছে, কোন উপজেলা থেকে কতটা বিতরণ করা হয়েছে, এটা কিন্তু রেগুলার একটা মনিটরিং রিপোর্টিংও হয়। জি, অধ্যাপক ডক্টর আইনুন নিশাত স্যার, এই যে আসলে আমরা বারবার পাহাড় ধস কিংবা বন্যার যে শঙ্কার কথা বলছি, সেখানে আসলে যে মৃত্যু হচ্ছে, দায় নিঃসন্দেহে কাউকে না কাউকে তো নিতে হবে। সেই দায়টুকু আসলে বাংলাদেশে আমরা নিতে দেখি কিনা? এছাড়া আসলে যে সুপারিশগুলোর আলোচনা আমরা সবাই করছিলাম, নিতাই চন্দ্র দে সরকার যেটি বলছেন যে ইতিমধ্যে সরকার নানান একটা বড় ঘটনা ঘটার আগেই নানান রকমের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, তো এরপরে আসলে বাস্তবায়ন হতে কতটুকু দেখি আমরা? ধন্যবাদ। আমি দুটো পয়েন্ট তুলে ধরতে চাই। নিতাই বাবুর সাথে আমি একমত যে এখন ত্রাণ সামগ্রী মোটামুটি আগে থাকতে প্ল্যান করে পাঠানো হয় এবং পৌঁছে দেওয়া হয়, এবং আমার জানা মতে উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে কারা সবচেয়ে নিডি, কাদের অবস্থা ভালো না, শারীরিকভাবে চ্যালেঞ্জড, বৃদ্ধ ইত্যাদি, চলৎশক্তি রহিত, তাদের তালিকা আছে, তাদেরকে পৌঁছে দেওয়া হয়। কাজে এ ব্যাপারে সরকার অনেক উন্নতি করেছে। কিন্তু রিলিফের, ডিজাস্টারের কালচার যদি আমরা দেখি, ওই ব্রিটিশ আমলেও একই জিনিস ছিল। তখন ঘটনা ঘটে গেলে তখন টাকা নিয়ে উপস্থিত হতো, এখন আমরা হয়তো সেটার সাথে সাথে করছি। আমি দ্বিতীয় পয়েন্ট যেটা তুলতে চাই, যেটা প্রফেসর মোকাদ্দেম একটু আগে বললেন, যে এই যে সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গত বছর বৃষ্টি হয়েছে ফেনীতে, তার আগের বছর বৃষ্টি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ইত্যাদি, প্রচুর লোক মারা গেছে, এবং রেকর্ড যদি দেখেন অত্যন্ত মারাত্মক বৃষ্টি। আমার তো মনে হয় কয়েকদিনের মধ্যে আপনি আমাদের তিনজনকে আবার ডাকবেন, এই বন্যার কারণ এবং কেন বন্যা হলো এবং এই বন্যা ঠেকানোর জন্য কি করা উচিত ছিল। আমাদের থেকে অনেক বড় বিশেষজ্ঞ আছে, বড় বিশেষজ্ঞ কিন্তু আমি ইচ্ছা করে বলছি, কারণ এক গ্রুপ আন্তর্জাতিক কোয়ালিফাইড আমেরিকান ডিগ্রিধারী, ইউএনের এক্সপার্ট ইত্যাদি, তারা বাংলাদেশকে বলে লিভ উইথ ফ্লাড, বন্যা হচ্ছে, বন্যা প্রাকৃতিক, তুমি এর সাথে থাকো। আজকে আপনি যে খবরের কাগজগুলো নিয়ে বসে আছেন তাতে পড়লে দেখবেন যে আগামী 3 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। তাহলে বিপদসীমাটা কি? তা এখনও তো বিপদসীমা অতিক্রম করেনি। এবং মোকাদ্দেম স্যার যে কথাগুলো বললেন যে যে সমস্ত জায়গায় 70 ভাগ 80 ভাগ ডুবে আছে, সেগুলোতে কিন্তু নদীর বাঁধ উপচে পানি ওঠেনি, ভিতরের বৃষ্টির পানি কিংবা বাঁধ ভেঙে পানি ঢুকেছে। বিপদসীমা উপচে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করি সবসময়, এখনো তো যায়নি। তো তাহলে এখন 80 ভাগ এলাকা ডুবে গেল কেন? তার মানে পানি বেরোতে পারছে না। কেন বেরোতে পারছে না? প্রচুর গ্রামীণ রাস্তা হয়েছে যেটা পানি নিষ্কাশনে বাধা দিচ্ছে। আরেকটা কথা, ভূমিধসের কথাই বলি আর বন্যার কথাই বলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে গরিব মানুষগুলো। তারা থাকে কোথায়? স্লামে থাকে,
সবচেয়ে কঠিন জায়গাতে থাকে। এই যে আপনারা দু ধরনের নদী ল্যান্ডস্লাইড নিয়ে কথা বললেন, একটা হচ্ছে এরকম একটা পাহাড় ছিল, তার এই জায়গাটা কেটে ফেলে সরিয়ে এখানে বাড়িঘর করেছে। কারা? এরা তো স্লাম, এরা তো ভূমিহীন, কাজে তাদের তো যাওয়ার জায়গা নেই। সেই পুনর্বাসনের ব্যবস্থাটুকু আসলে সরকারের করার প্রয়োজন আরেকটা কিনা? ভূমিধস হচ্ছে এই যে পার্বত্য জেলাগুলোতে, সেগুলোতে পাহাড় ধসে পড়ছে। এবং আমার মনে আছে 5-6 বছর কি তারও আগে এই অনুষ্ঠানেই, আপনি ছিলেন কিনা মনে করতে পারছি না, বাট তখনকার মন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে আমি গেছি সেখানে রিলিফ দিয়েছি ইত্যাদি। ওই যে আপনি তো রিলিফ দিলেন, কিন্তু আপনি কি কোনো স্থানীয় আদিবাসীদের দেখেছেন যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? হয়নি। ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানে নতুন আবাসন যারা গড়ে তুলেছে এবং রাস্তা বানিয়েছে যারা। রাস্তা বানানোর সময় পাহাড়ের স্লোপটাকে রংলি তারা ডিস্টার্ব করেছে। সো আপনি ল্যান্ডস্লাইডই বলেন, আর নদী ভাঙনই বলেন, আর বন্যা বলেন, সবই কিন্তু বৃষ্টির থেকে শুরু। এবং এই বৃষ্টির ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, টাইমিং অ্যান্ড ডিউরেশন, 4টা জিনিস বদলাবে। কদিন আগে সিলেটে মারাত্মক বন্যা হয়ে গেল, আমার কাছে মোটেই মারাত্মক না, কারণ এটা অত্যন্ত স্বাভাবিক সময় এই বৃষ্টিটা হয়েছে। কিন্তু যে এই সমন্বয়ের কথাটি আমরা বলছি, সেই সমন্বয়ের জায়গাটিতে কি আসলে আমরা সবাই মিলে সমন্বয়তে দাঁড়াতে আমরা পেরেছি? একমত, যেটা স্থানীয় সরকারকে, স্থানীয় জনসাধারণকে তাদের ক্ষমতা না বাড়ালে, তাদেরকে সম্পৃক্ত না করলে কিচ্ছু হবে একটু না। এই জায়গাটিতে ছোট্ট করে নিতে চন্দ্রদেব সরকার, আপনার কাছে আমি জানতে চাই 30 সেকেন্ডে, এই আপনাদের সক্ষমতা কি বাড়ানো হয়েছে? আমরা যদি বলি সক্ষমতা বাড়ানো, কিন্তু এটা রেগুলার কন্টিনিউয়াস প্রসেস, সেটা কিন্তু চলছে। আমরা আমাদের সক্ষমতার অভাব কোন জায়গায় রয়েছে সেগুলো প্রথম দেখা। যেমন আর্লি ওয়ার্নিংয়ের কথা আমি বলছিলাম, আর্লি ওয়ার্নিং কিন্তু এখন আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। আমরা আশা করছি যে আমরা এখনও পরীক্ষামূলক এই আর্লি ওয়ার্নিং দেওয়া হচ্ছে, কিন্তু এটা আমরা ইনস্টিটিউশনালাইজ করতে সক্ষম হব অ্যাকুরেসি লেভেলটা যদি কাছাকাছি চলে ধন্যবাদ আসে। চন্দ্রদেব সরকার, এমিরেটস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।